চান। আমাদের বিমানের বহরটাকে বাড়াতে হবে, এটা আমি আগেও বলেছি। আমরা ইতিমধ্যেই কন্ট্রাক্ট সাইনের জন্য রেডি হয়ে আছি বোয়িং এর জন্য। বোয়িং আমরা 14টা বোয়িং কিনছি এবং সেটার কন্ট্রাক্ট সাইন করতে হলে বোর্ড ফর্ম করতে হয়। আমাদের খুব ইনএফিশিয়েন্ট বোর্ড ছিল আগে, সেই বোর্ডটাকে আমরা পুনর্গঠন করার জন্য ওনার কিছু পরামর্শ নিলাম এবং তার পরামর্শ হলো যে যাদের এক্সপার্টিজ আছে এই ব্যাপারে তাদেরকে নিয়ে যদি বোর্ড গঠন করা হয় এবং যারা কম্পারেটিভলি অনেস্ট ব্যক্তিদেরকে কাজে লাগানোর জন্য, যাতে জনস্বার্থে তারা শুধু দেশের জন্য কাজ করতে পারে, নিজের চিন্তা যাতে না থাকে, যেগুলি আগের সরকারের আমলে হতো। সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমরা সিদ্ধান্ত বুঝলাম যে আমরা এই 30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িং এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। আমরা উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এই 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে, এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আনবো খুব শিগগিরই। আর থার্ড টার্মিনাল সম্বন্ধে আলোচনা হয়েছে, আমরা কবে নাগাদ উদ্বোধন করতে পারি। এবং আমাদের যে যাত্রী ভোগান্তি যেটা আছে সেগুলি নিরসন করার জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন এবং আমাদের আগামী দিনে যাতে সকল বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি যে মানুষের জনবান্ধব সবকিছু যাতে হয়, কোনো কিছুতে এমন না হয়, স্টেটের যাতে কোনো ক্ষতি না হয় এবং বিগত দিনে যেভাবে যাচ্ছে তাই করে সবকিছু অনেক তাদের খেয়াল খুশি মতো করেছে, এরকম যাতে না হয়, চুলচেরা বিশ্লেষণ করে সবকিছু করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। আমরা এখন একটি পরামর্শ পেয়েছি, ইমিডিয়েটলি আমরা থার্ড টার্মিনাল ওপেন করব। আমাদের 2-3 মাস পরে আমরা কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে সেখানে আমরা চিন্তা করেছি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে ওপেন করাবো সেটা, এবং সেখান থেকে যাতে আমরা একটা ইন্টারন্যাশনাল ভাইব আমরা পাই, যে যাতে করে আমাদের এয়ারপোর্টের অবস্থা খুব খারাপ। আপনি দেখেন গত 20 বছরে কোনো কাজ হয় নাই ঠিক মতো, আপনারা সবাই জানেন। আমাদের হ্যান্ডলিং সহ যে বিমান যে হ্যান্ডেল করতেছে তাদের মধ্যেও শুদ্ধিকরণ আনার জন্য কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছে, আমরা এগুলো দেখব। আমাদের মন্ত্রীও ছিলেন, আমরা আলোচনা করেছি এবং আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইমিডিয়েটলি অ্যাক্ট করার জন্য এবং আমরা বোর্ডটা তৈরি করার জন্য। আমরা এটা নির্ভর করে আমাদের রিকোয়েস্ট ফর আরএফপি আমরা দিয়েছি। আরএফপিটা হলো রিকোয়েস্ট ফর ফাইন্যান্সিয়াল প্রপোজাল, সেটা আমরা গতকালকে দিয়েছি। আর ফাইন্যান্সিয়াল প্রপোজালটা দিবে, তাতে করে আমাদের একটা খুশির খবর যে আমরা এই থার্ড টার্মিনালে অনেক সময় শুনেছেন আমরা করতে গিয়ে লস হবে, সেই লসটা আর হবে না, কারণ আমরা অনেক 5-6টা মিটিং করেছি জাপানের সঙ্গে। মোটামুটিভাবে আমরা ঋণ পরিশোধ করেও আমরা লাভ করতে পারবো 15 বছর পরে। তো আমরা এটা আবার এমনি পাচ্ছি যেহেতু পিপিপি মডেলে হয়েছিল। সো অল দিস সাজেশন আমরা আজকে নিলাম, যেটা বাংলাদেশের জন্য একটা এয়ারপোর্টের জন্য অ্যাটলিস্ট ডেটটা ওপেনিং এর ডেটটা হয়নি। আমরা চিন্তা করতেছি এন্ড অফ দিস ইয়ার, যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। এরকম ধরনের একটা চিন্তা ভাবনা আমরা করেছি, এটা রাফ আলোচনা হয়েছে। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে কোনো নির্দেশনা এসেছে? কারণ বিগত পরিণত করা হয়েছিল, আপনারা সেখান থেকে শুরু করেছেন, চ্যালেঞ্জ অনেক, কিন্তু তারপরেও এটাকে লাভজনক বা রাষ্ট্রের লাভজনক করতে হবে। অন্য এয়ারলাইন্সগুলো লাভ করতে পারলে আপনারা করতে পারেন না কেন? অতএব আপনারা খতিয়ে দেখে যেটা হলে লাভ করতে পারবেন সেটাই আপনাকে করতে হবে। এবং আমাদের এখানে অনেক আগে দুর্নীতি হয়েছে, সেগুলি খতিয়ে দেখছি আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল তৈরি করছি যে কি কি অসুবিধাগুলো ছিল সেগুলিকে দূরীকরণ করার জন্য একটা কঠোর পদক্ষেপ নিতে হলেও আমরা নিব, এবং নিয়ে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিমান আর লস করবে না, বিমান প্রফিটেবল থাকবে। এবং এটা প্রফিটেবল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, না দিলে আমাদেরকে জবাবদিহি করতে হবে তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সো আমরা মনে করি যে
যে উপদেশগুলি পেলাম আমরা আজকে, নির্দেশনা পেলাম, সেইভাবে কাজ করলে অবশ্যই বিমান একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে কবে নাগাদ আসলে চালু করার সিদ্ধান্ত নিচ্ছে? আমাদের ওই রানওয়েটা এটাও প্রায় শেষ। খুব শিগগিরই আমরা এটা ওপেন করতে পারি। হয়তো আমাদের বাজেট অধিবেশনের পরে আমরা এটা ডেট ফিক্স করব, তারপরে এটাকে ওপেন করব। এবং আমরা ফ্লাইটগুলো চালাবো। আমাদের অনেকগুলি রুট আছে খালি। আমরা যদি বিমানগুলি আনতে পারি, আমাদের এই স্লটগুলি আমরা যদি সম্পূর্ণ ফিল আপ করতে পারি, বিমান একটা বিশাল প্রফিট করতে পারে। তৎসঙ্গে কিছু উপদেশ দিয়েছেন আমাদের পর্যটন কর্পোরেশনের ব্যাপারে, পর্যটন খাতে আমাদের কিভাবে আমরা কাজ করব। সার্বিকভাবে তিনি একটা নির্দেশনা দিয়েছেন যাতে করে যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে আমরা যে 2034 সালে পৌঁছতে চাই, সেটার প্রেক্ষাপটে আমরা যাতে একটা ভালো অবদান রাখতে পারি এই মিনিস্ট্রি, সেটার একটা ব্যবস্থা যাতে আমরা করতে পারি এবং করা সম্ভব, সেটা সেই নির্দেশনাগুলি তিনি দিয়েছেন। জি। আরেকটা হচ্ছে কক্সবাজারে আওয়ামী লীগের আমলে বেশ বড় মাত্রার হাব করার জন্য পর্যটনের, যেহেতু আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে, কক্সবাজারকে আসলে বিদেশি পর্যটন পরিকল্পনা রয়েছে। সরকারের পরিকল্পনা রয়েছে যে আপনার প্রত্যেকটি জায়গায়, যেমন ধরেন আমাদের বড় বড় কিছু কিছু প্রজেক্ট ছিল, শৈবাল, তারপরে আপনার লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, মানে টানা 128 কিলোমিটার একটা বিচ। এই বিচটাকে যদি ইন্টারন্যাশনাল মানের করা যায় এবং মানুষ যাতে সারা পৃথিবী থেকে বুঝে যে সবচেয়ে লংগেস্ট বিচ কোথায়, এটা বাংলাদেশে অবস্থিত, এবং সেখানে সেটাকে মানে বিদেশিদের জন্য পর্যটনের জন্য উপযোগী করার ক্ষেত্রে আমরা পিপিপি মডেলে বিভিন্ন দেশ আমাদেরকে প্রপোজাল দিয়েছে। সেই প্রপোজালের ভিত্তিতে আমরা তাদেরকে বলেছি যে তোমাদের রিয়েল যে তোমরা কি করতে চাও সেটা আমাদেরকে জানাও। আমরা এটাকে মডার্নাইজ করতে চাই, পৃথিবীর বুকে যে জানাতে চাই, শুধু আমাদের কক্সবাজার নয়, সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা এবং আমাদের বান্দরবনের যে হিলগুলি আছে, যেমন ধরেন দার্জিলিং যাই আমরা, এই হিল ট্র্যাক্সের অনেকগুলি হিল আছে অত উঁচায়, যেখানে মেঘ ছুঁয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি এরকম পিপিপি মডেলে আমরা যদি ইনভেস্টর পাই, তাদেরকে আমরা দিব। আমরা অ্যালাইন করেছি বিডার সঙ্গে, আমরা ফরেন মিনিস্ট্রির সঙ্গে আমরা খোঁজ করছি তাদেরকে এনে এখানে মানে বিশাল সম্ভাবনা রয়েছে আমাদের এই কাজগুলি করার জন্য। তখন দার্জিলিং না গিয়ে বিদেশি পর্যটকরা কিন্তু বাংলাদেশে আসবে এটা দেখার জন্য। এই ধরনের অনেক বড় বড় প্রকল্প নিয়ে আমরা চিন্তা করছি। অ্যাটলিস্ট আমাদের তো বছরখানেক সময় দিতে হবে এগুলিকে এক্সিকিউট করার জন্য। আমাদের 2 মাস হলো সরকার, তো আমাদের 1 বছর সময় দিন, আপনারা দেখতে পারবেন।